রিসেন্টলি যে চাকরির পরীক্ষাগুলো শেষ হয়েছে তার প্রিভিয়াস ইয়ার ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে দেখছি ইতিহাসের মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে বেশ প্রশ্নের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। বলছে মোহাম্মদ গজনবী ভারতে কতবার লুট করেছে, এরকম দিয়ে দিচ্ছে মোহাম্মদ ঘুরি ভারতে কবে এসেছিল। এর সাথে সাথে আরো অনেক প্রশ্ন যেগুলো মধ্যকালীন ইতিহাসকে ঘিরে সেগুলো দিয়েছে। তো তুমি যদি প্রমাণ দেখতে চাও আমি দেখিয়ে দিই। এই দেখো কত প্রশ্ন দিয়েছে রেল আর এসএসসি বারবার এই টপিক থেকে। এই টপিকটা আজকে আমরা গুলে জল করব, গল্পের ছলে খুব সুন্দরভাবে বুঝবো, এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি বোঝার পর এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক। বোর্ডের দিকে একটু তাকাও, দেখো এসএসসি, সিজিএল এবং আরআরবি গ্রুপ ডিতে আসা একটি প্রশ্ন কি বলছে। বলছে 1712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ কে করেছিল। আমাদের জানতে হবে 1712 খ্রিস্টাব্দে ভারতকে কে আক্রমণ করেছিল। অপশান তো প্রচুর রয়েছে, তার আগে আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপে যাব। এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, প্রত্যেকেই আশা করছি দেখতে পাচ্ছ। এবার এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এখানে আমরা কাকে পাচ্ছি, ইন্ডিয়াকে পাচ্ছি। প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়াকে বলছি। এবার ইন্ডিয়ার পাশেই এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কি সৌদি আরব। আমরা দেখলাম 1712 অনেক আগে হযরত মোহাম্মদ সাহাব তিনি কি করছেন, মুসলিম ধর্মের সূত্রপাত করছে। এই জায়গাটাকে যদি আমি আরেকটু কালি দিয়ে মার্ক করি তাহলে হয়তো তোমরা আরো ভালো বুঝতে পারবে। এখান থেকে না মুসলিম ধর্মের প্রথম প্রচার শুরু হচ্ছে, যেটা কে করছে, হযরত মোহাম্মদ সাহাব। এবং হযরত মোহাম্মদ সাহাবের অনুগামীরা কি করছে, শুধুমাত্র এই আরবে মুসলিম ধর্মটাকে সীমাবদ্ধ রাখেনি, তারা পুরো দেশ বিদেশে, বিভিন্ন দেশ বিদেশে এই মুসলিম ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করেছে। এবার আরবের সব মানুষরা হযরত মোহাম্মদের কথায় মুসলিম ধর্ম তো গ্রহণ করে নিল। এবার এই আরবের পাশেই রয়েছে ইরান বা তুর্কি। এইখানকার মানুষেরা মুসলিম ধর্মের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করলো এবং তারাও কি করলো, মুসলিম ধর্ম গ্রহণ করা শুরু করলো। এবার আমরা দেখব বেশ কিছুদিন যাবত ধরে ভারতের দিকে ব্যবসা বাণিজ্য করতে আসতো এই আরব থেকে। ভালো করে বুঝবে, এই সৌদি আরব থেকে এই যে ভারতের কেরল, এখানে তুমি দেখতে পাচ্ছ, আমি এখানে না দেখতে পারলে আমি পাশে দিয়ে দেব, ঠিক এই ভারতের কেরলে মুসলিমরা ব্যবসা বাণিজ্য করতে আসতো। এবার তারা ব্যবসা বাণিজ্য করতে এসে দেখলো বেশ ভালোই মুনাফা, তো প্রচুর এখানে রসদ রয়েছে, মাল মশলা মেটেরিয়াল, এই যে আমরা স্পাইসি খাবার জাতীয় খাই সব কিছু এখানে রয়েছে, প্রচুর মুনাফাও হচ্ছে। তো এরা কি করলো, বড় বড় জাহাজ করে এখান থেকে মাল নিতে আসতো। এবার এই বড় বড় জাহাজ করে যখন মাল নিতে আসতো, ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক পাকিস্তানের গা ঘেঁষোয়া এখানে এক জলদস্যুরা ছিল। তারা ওই বড় বড় জাহাজকে আটকে দিত, তারা এই বড় বড় জাহাজকে যেতে দিত না, জাহাজ থেকে লুট করে নিত। এবার এই যে তুমি আরবকে দেখতে পাচ্ছ, এই আরবের ওই রাজা বলল, এই বারবার জলদস্যুরা আমার এই জাহাজগুলোকে আটকে দিচ্ছে, আমার ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে তিনি কি করলেন, তার এক সেনাপতিকে পাঠালেন, যাও তো দেখে আসো তো ওখানে কি ব্যাপার ঘটছে। এবার সেই সেনাপতি প্রথম ভারতের দিকে এলো। এবার সেই সেনাপতির নাম কে জানো, সেই সেনাপতি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তাহলে যদি বলতে হয় যে 1712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ কে করেছিল, তাহলে বলবো মোহাম্মদ বিন কাসিম। এবার এখানে একটা গল্প বলি, তিনি তো ভাই ভারতকে আক্রমণ করতে আসেননি, তিনি কি করতে এসেছিল, ওই যে জাহাজগুলো লুট হচ্ছে তাকে দেখার জন্য। কিন্তু তার রাজা তাকে যে আদেশ দিয়েছিল তার নাম হচ্ছে আল হাজাজ। তার নাম কি, আল হাজাজ। তিনি বললেন, এই এক কাজ করো, তুমি যাওয়ার আগে ওখানকার যিনি রাজা রয়েছে, স্থানীয় রাজা, তাকে আমি একটা কল লাগাই। তখন তো আর ফোন ছিল না, তার কাছে সংবাদ পাঠিয়ে বলল, মহারাজ আপনি একটু দেখুন না, এখানে জলদস্যুরা রয়েছে, আমার ব্যবসার খুব ক্ষয়ক্ষতি করে দিচ্ছে, আপনি যদি একটু দেখেন। রাজা ভাই আগে থেকে হাত উঁচু করে বলল, ভাই আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তখন এই আল হাজাজ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে বলল, কে এত বড় সাহস আমাকে না করে, তুমি যাও তাকে গিয়ে পরাজিত করো। এবং এই মোহাম্মদ বিন কাসিম এলো, এসে এই রাজাকে পরাজিত করলো এবং প্রথম ভারত আক্রমণ করলো। এবং তিনি কি ছিলেন, আরবি মুসলিম। পরীক্ষায় যদি দেয় প্রথম সফল মুসলিম আক্রমণকারী, আরবি মুসলিম আক্রমণকারীর নাম কি, আমরা বলবো মোহাম্মদ বিন কাসিম। আশা করি বুঝতে পারছো। চলো আমরা চলে যাবো এর পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে একটু দেখি। নিম্নোক্তদের মধ্যে
কে 11 শতকে গুজরাট আক্রমণ করেছিল এবং সোমনাথ মন্দির লুট করেছিল? দেখো, এই যে মোহাম্মদ বিন কাসিমের কথা বলছি, তিনি ভারতে এসেছিলেন 712-তে। তার রাজার কথা অনুযায়ী তিনি এসেছিলেন, ঠিক আছে। এবার তিনি আরব থেকে এসেছিলেন। এবার তিনি আসার 300 বছর পর, ঠিক 300 বছর পর, মানে আমরা এই 1000 এডি ধরবো, 1000 এডি নাগাদ তুর্কি থেকে, আরবের পাশেই কে ছিল? তুর্কি। আমি বললাম ইসলাম ধর্মের প্রচার প্রথমে আরবে হয়েছিল, তার পাশেই হয়েছে তুর্কি। এই তুর্কিরা ভারতে এলো। সেই তুর্কির মধ্যে কে এলো? না, এই যে তুমি অপশানে পাচ্ছ মোহাম্মদ গজনবী, সে কি করলো? ভারতে এলো। কততে? 1000 এডিতে। এবার সে ভারতে এলো। তাহলে পরীক্ষায় যদি দেয়, পরীক্ষায় বারংবার দিয়ে দিয়েছে, স্টার মেরে লিখে নাও, প্রথম সফল তুর্কি মুসলিম আক্রমণকারীর নাম কি? মুসলিম আক্রমণকারীর নাম, আক্রমণকারীর নাম তাহলে কি হবে? মোহাম্মদ গজনবী হবে। এই ভদ্রলোক ভারতকে কতবার লুট করেছে জানো? 17 বার লুট করেছে। তার কিন্তু মেন মোটিভ ছিল ভারতকে শুধু লুটি করা। দেখো, এনার কাছে সোজা সাপটা ভাষায় একটা ব্যাপার ছিল। ইনি হচ্ছেন আফগানিস্তানের, আমি দিয়ে দেবো পাশে, তুমি দেখতে পারবে, আফগানিস্তানের গজনি প্রদেশের রাজা। তিনি আর তার ভাই দুজন ছিলেন। একজন বললেন আমি চলে যাচ্ছি পূর্ব দিকে, একজন বলল আমি চলে যাচ্ছি পশ্চিম দিকে। আমি যদি একটু ম্যাপে তোমাকে দেখাই আফগানিস্তানটা কোথায় রয়েছে, আমি এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি, তুমি দেখবে আফগানিস্তান কোথায় রয়েছে। না, এই যে আমাদের মহান ভারতের চিত্র, এর পার্শ্ববর্তী দেশ হিসাবেই এই জায়গাকে আফগানিস্তান পাবো। এখানেই রয়েছে গজনি প্রদেশ। এই গজনি প্রদেশ কোথায়? না, আফগানিস্তানে রয়েছে। সেখানকারই না রাজা ছিল মোহাম্মদ গজনবী। এবার তার দাদা বলছে ভাই আমি পশ্চিম দিকের দেশগুলো দখল করি, আর তুই পূর্ব দিকের দেশগুলো দখল কর। তাই মোহাম্মদ গজনবী বলল ঠিক আছে দাদা। তাই সে কি করলো? চলে গেল আক্রমণ করতে। সে পূর্ব দিকে দেখলো প্রথমেই কে রয়েছে ভাই, তখন তো পাকিস্তান আমাদের মধ্যে ছিল, দেখলো যে এখানে তো ছোট 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 বেশ কয়েক রাজা রয়েছে, তাহলে আমার আশেপাশে যেসব রাজারা রয়েছে তাদের জায়গাকে, সেই দেশকে আগে আক্রমণ করি ভাই, বলা যায় না কোন সময় আমি অন্যদিকে গেলাম জয় করতে, ওরা এসে আমার জায়গা দখল করে নিল। তাই তিনি বুদ্ধি করে সবার আগে ভারতের এই জায়গা দখল করতে এলো। তার সাথে সাথে তিনি ভাবলো কি, দেখো শুধু তো বাবা ভারতকে আক্রমণ করলে হবে না, এখানে মুসলিম ধর্মের প্রচার প্রসার করব, এখানে প্রচুর ধন সম্পদ আছে, সব লুট করব, লুট করে করে নিয়ে আমি আমার দেশে যাব, আফগানিস্তানে যাব, গজনি প্রদেশে যাব এবং সেখানে গিয়ে সাম্রাজ্য বিস্তার করব। দেখো, সাম্রাজ্য বিস্তারের জন্য টাকার প্রয়োজন, সেনার প্রয়োজন। তা এই ভারত থেকে টাকা নিয়ে নিয়ে লুট করে করে আমি আমার প্রচুর সেনা বানাবো, যাতে আমি সব দিক থেকে সফল থাকতে পারি। এই কারণে আমরা দেখব, এই কারণেই কে মোহাম্মদ গজনবী 11 শতকে আমরা অনেক জায়গায় 1000 এডি পাবো, আবার অনেক জায়গায় আমরা পাবো, ঠিক আছে, 1001 এডি। এই সময় কি করলো, তিনি ভারতে এলো এবং ভারতে এসে ভারতের বিভিন্ন জায়গা লুট করলো, জয় করলো, চলে গেল। এই জায়গা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, আশা করি উত্তর তোমার কাছে ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, এসএসসি সিএইচএসএল আরআরবি জেইতে এসেছে, কি বলছে? বলছে নিচের কোন স্থানটি পাঞ্জাবের বাইরে মোহাম্মদ গজনবীর শেষ আক্রমণ ছিল? দেখো ভাই, আমি বারবার বলেছি কতবার আক্রমণ করেছে, 17 বার ভারতকে লুট করেছে, আবার ভারত থেকে চলে গেছে। এবার 16 বারের একটা আক্রমণ ছিল, যে আক্রমণটা দেখব সোমনাথ মন্দির। সেই সোমনাথ মন্দির কোথায় জানো? আমি ম্যাপের সহিত তোমাকে পাশে দেখিয়ে দেব, গুজরাট বলে একটি জায়গা ছিল, সেখানে সোমনাথ মন্দির ছিল। সেই সোমনাথ মন্দির না
টপ টু বটম পুরোটাই, মানে মাথা থেকে পা অবধি পুরোটাই সোনা দ্বারা ঘেরা ছিল। এবার এই যে সোনা দ্বারা মন্দির দেখে তো অ্যাসি জীব লাপলাপাই, দেখে তো একদম আহা, এখানে লুট করতে হবে। তাই এই মন্দিরটা ভালো করে লুট করে সব সোনা গয়না নিয়ে দে বগার পা। তাহলে উত্তর কি হবে? এই সোমনাথ মন্দির তিনি লুট করেছিল। নিচের কোন স্থানটি পাঞ্জাবের বাইরে মোহাম্মদ গাজনবী শেষ আক্রমণ করেছিল? দেখো পাঞ্জাব কোন জায়গাটা আমরা যদি দেখি, পাঞ্জাব কোন জায়গায়? দিল্লির ঠিক একটু উপরের দিকে দেখবো পাঞ্জাব রয়েছে, পাশে ম্যাপে তুমি দেখতে পাচ্ছ পাঞ্জাবের জায়গাটা। তো এটা হচ্ছে পাঞ্জাব, আর গুজরাট হচ্ছে এখানে। তাহলে পাঞ্জাবের মধ্যে নিশ্চয়ই গুজরাট নেই। তাহলে আমরা দেখতে পাবো যে পাঞ্জাবের বাইরে সোমনাথ মন্দির তিনি লুট করেছিল। কালিঞ্জারও হবে না, মথুরাও হবে না, কনৌজও হবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে আমরা যাই। পরের প্রশ্ন যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা। দেখো আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা অ্যানাউন্স হয়ে গেছে, তার সাথে সাথে এনটিপিসির ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, ফিল আপও চলছে। তুমি গ্র্যাজুয়েশন পাশেও উচ্চ মাধ্যমিক পাশেও ফর্ম ফিল আপ করতে পারছো। এবার রেলের শুধু তো ফর্ম ফিল আপ করলে হবে না, চাকরি পাওয়ার জন্য পড়তে হবে। এবার অনেকে বলবে ম্যাডাম কোথায় পড়বো, কি বই পড়বো? আমি বলবো দেখো মার্কেট চলতে প্রচুর বই রয়েছে, কিন্তু বইগুলো পড়ে বুঝতে বুঝতে প্রচুর সময় লেগে যায়। তো তুমি যদি চাও কোনো অভিজ্ঞ শিক্ষকের থ্রু বাড়ি বসে পড়বে, দেখো এখন না কোথাও গিয়ে পড়া প্রচুর সময় নষ্ট হয়, 1-1.5 বছর 3 বছর 4 বছর লেগে যায়। তো আমি বলবো বাড়ি বসে সময় নষ্ট না করে বেসিক থেকে অ্যাডভান্স অবধি যদি শিখতে চাও, যদি পড়তে চাও, তাহলে ইওর স্টাডি রেলের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেটাই তুমি যুক্ত হতে পারো। এবং এখন কিন্তু আমাদের অফার চলছে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তোমাকে আমাদের টিম মেম্বার তোমার মনে যা যা কোয়ারিজ আছে সব মিটিয়ে দেবে। আর হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়াশুনো করছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ম্যাডামরা কীরকম পড়ায়, তুমি ইওর স্টাডি অ্যাপে যাবে, প্রচুর ভিডিও দেখতে পারবে, দেখে নিও স্যার ম্যাডামরা কীভাবে পড়ায়, তাহলেই একটা আইডিয়া তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের এই ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে এবং খুব ভালোভাবে পড়াশুনো করছে। তুমি যদি এখনও পড়াশুনো শুরু না করে থাকো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। আচ্ছা, তুমি চাইলে রেল ফাউন্ডেশন তো নিতেই পাচ্ছ, এসএসসিরও ভাই প্রতি বছর বিজ্ঞপ্তি, তুমি এসএসসি ফাউন্ডেশন নাও, এসএসসির সমস্ত পরীক্ষায় তুমি বসতে পারছো। আচ্ছা, যারা পুলিশের জন্য তৈরি হচ্ছ, পুলিশের ব্যাচেও তুমি যুক্ত হতে পারো। আর এছাড়া কি কি কোর্স রয়েছে সেটাও দিয়ে দিলাম, এক ঝলকে তুমি দেখে নিতে পারো। আরেকটা বিষয়, যাদের ধরো পুরো কমপ্লিট সিলেবাস তৈরি রেলের জন্য, এসএসসির জন্য, পুলিশের জন্য, তাদেরকে বলবো ভাই প্র্যাকটিস বুক বেস্ট, ম্যাথের বেস্ট প্র্যাকটিস বুক আমরা নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টেই। যারা যারা এখনও পারচেস করোনি আর এই বই দেখে দেখে ম্যাথ প্র্যাকটিস করোনি, ভাই শুরু করে দাও, কারণ সাকসেস দিতে তোমাকে এই বই বাধ্য। প্রচুর ছাত্রছাত্রী দারুণ দারুণ রিভিউ দিচ্ছে, তো তোমাদেরকেও বলবো খুব ভালোভাবে বইটা কভার করো, তাহলে অঙ্ক অন্তত পক্ষে হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা, কিভাবে কিনবে? ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, নিচে লিঙ্ক দিয়ে দেবো, তুমি চাইলে সেখান থেকেও কিনে নিতে পারো। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। এসএসসি এমটিএস আরআরবি এনটিপিসিতে দিয়েছে, কি বলছে দেখো, বলছে 1100 খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনির প্রথম আক্রমণের নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে পরাজিত হয়েছিল? দেখো আমি তোমাকে বললাম মোহাম্মদ বিন কাসিমের 300 বছর পর মোহাম্মদ গজনবী আক্রমণ করলো। মোহাম্মদ গজনবী যখন আক্রমণ করলো, প্রথম কোথায় আক্রমণ করেছিল আমি একটু ম্যাপ এঁকে এঁকে দেখাই, তবুও তুমি পাশে দেখতে পারবে। এটা তো আমাদের ভারতের মানচিত্র, আমি খুব তাড়াতাড়ি ড্র করছি, ভুল হলে সবাই একটু ক্ষমা মার্জনা করে দিও। আচ্ছা, আমরা এই জায়গাটা পাকিস্তানকে চিনি আর এই জায়গাটা আফগানিস্তানকে চিনি। এবার ভারতে তো আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে কে এসেছিল? মোহাম্মদ গজনবী। এবার তাকে যখন আসতে হবে এখান থেকেই আসতে হবে। খুব ভালো কথা, খুব ভালো বিষয়। এবার এই জায়গায় আমরা দেখব কিছু রাজারা, টুকরো টুকরো রাজারা রাজত্ব করত। তার মধ্যে এক রাজা ছিল রাজা জয়পাল। সেই রাজা জয়পালকে হারিয়ে প্রথম মোহাম্মদ গজনবী এই জায়গায় ওনাকে হারিয়ে তিনি ভারতে প্রবেশ করছে। তাহলে উত্তর কি হবে? রাজা জয়পাল। চলো পরের প্রশ্নে আমরা যাই। মোহাম্মদ গজনবী, দেখো পরের প্রশ্ন এসএসসি যেই মেকানিক্যাল এত গ্রুপ ডি যাই হোক এসেছে। দেখো গজনী মাহমুদ
কবে ভারত আক্রমণ করেছে? দেখো আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছি কবে, 712-তে। বারবার একটা কথা বলছি, 712-তে প্রথম সফল আরবি মুসলিম আক্রমণকারী মোহাম্মদ মোহাম্মদ বিন কাসিম আক্রমণ করেছে। ইনি হচ্ছেন সফল আরবি মুসলিম, প্রথম আক্রমণ করছে। এনার ঠিক 300 বছর পর কে আসছে, মানে ওই বিভিন্ন ইতিহাসকারেরা বিভিন্ন, কেউ বলে 1000, কেউ বলে 1001, ঠিক আছে। তো মোটামুটি যদি আমি 1000 এডি ধরি, তাহলে গজনবী ভারতে আক্রমণ করছে। তিনি তুর্কি মুসলিম, ঠিক আছে। তো অপশনে কাছাকাছি আমরা দেখো 1001 পাচ্ছি, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে আমরা যাব। বলছে নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে 11 শতকে উজবেকিস্তান থেকে ভারতে এসেছিল? একটা কথা তোমাকে বলি, একটু আগে আমরা আলোচনা করছিলাম একজনের নাম নিয়ে, যার নাম বলছি মোহাম্মদ গজনবী। এনার সঙ্গে ভারতে এসেছিল আল বিরুনি। তুমি আল বিরুনিকে দেখতে পাচ্ছ, এই আল বিরুনি আমরা দেখব গজনীর সাথে ভারতে এসেছিল, এবং তিনি ভারতে এসে এত আপ্লুত হয়ে গেছে ভারতকে দেখে, তিনি ভারতের, ইনি প্রথম মুসলিম যিনি ভারতের যত উপনিষদ ছিল সবাইকে তটস্থ করে ফেলেছে, বেদ পড়ে ফেলেছে। ভারতের গণিত বলো, জ্যোতিষবিদ্যা বলো, বিভিন্ন শাস্ত্র, সংস্কৃত বলো, সব তিনি পড়েছেন, আয়ত্ত করেছেন, দেখেছেন। তাহলে আমরা দেখব যে 11 শতকে উজবেকিস্তান থেকে আল বিরুনি ভারতে এসেছিল। এবং আমাকে তোমরা একটা জিনিস কমেন্ট সেকশনে জানাবে, আল বিরুনির লেখা বিভিন্ন গ্রন্থের নাম। চলো পরের প্রশ্নের দিকে আমরা যাব। বলছে আল বিরুনি পারস্যের পণ্ডিত আফগানিস্তান ও ভারতে কোন আক্রমণের সাথে ভারতে এসেছিল? একটু আগেই তোমাকে বলেছি কার সাথে ভারতে এসেছিল। দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ দিয়েছে কার সাথে ভারতে এসেছিল, বারবার করে বলছি মোহাম্মদ গজনীর সাথে। তাহলে ভারতে প্রথম মুসলিম কে আসছে? আমি দেখব মোহাম্মদ বিন কাসিম প্রথম আসছে, ঠিক আছে। তারপরে কে আসছে 2 নাম্বার দিয়ে? আমরা দেখব মোহাম্মদ গজনবী। এই গজনবী সম্বন্ধে আরো একটু কথা বলি। এই যে বলছিলাম যে তিনি কি করছে, ভারতে যখন এন্ট্রি করছে, আরে ভারতে তো রাজা জয়পালের সাথে যুদ্ধ করেছে, ইনি না এখানে বিভিন্ন টেকনিকের ব্যবহার করেছিল, মানে এই গোলা দিয়ে বড় বড় গোলা দিয়ে আগুন বেরোনো, ঠিক আছে, এই টেকনিক ব্যবহার করেছিল। বড় বড় পাথরের চাই চুরে চুরে ফেলা, যুদ্ধক্ষেত্রে এই টেকনিকগুলো তিনি প্রথম ব্যবহার করেছিলেন, এবং তারপরে আস্তে 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 সবার কাছে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, তৃতীয় ভারতে কে আক্রমণ করলো? এনারও প্রায় 100-150 বছর পর আমরা দেখব মোহাম্মদ ঘোরি ভারতে আক্রমণ করলো। এই মোহাম্মদ ঘোরির পর থেকেই ভারতে কিন্তু পাকাপাকিভাবে মুসলিম বসতে শুরু করলো, ভারতে পাকাপাকিভাবে মুসলিম বসবাস করতে শুরু করলো, বা মুসলিমরা পুরো সাম্রাজ্য সৃষ্টি করলো। চলো পরের প্রশ্ন দেখো, WBCS 2013 আর আরআরবি এনটিপিসিও জানতে চেয়েছে গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছে? আমরা বারবার বলেছি 17 বার ভারত আক্রমণ করেছে। 16 বারে সোমনাথ মন্দির আক্রমণ করলো, 17 বারে ভারতকে লুট করে যাওয়ার সময় তাকেই বিভিন্ন দস্যুরা লুট করে নিল। মনে আছে আমি প্রথমেই তোমাকে বললাম কিছু দস্যু ছিল পাকিস্তানের কাছাকাছি, যারা প্রায়শই বড় বড় ব্যবসায়ী জাহাজকে পাকড়াও করত। তো তারা বলল এই ভদ্রলোককে প্রায় প্রায় দেখি আসে এবং আমাদের দেশ থেকে সব নিয়ে পালিয়ে যায়, তো এবার এনাকে আমরা লুট করব। তো এই দস্যুরা ফলো করলো কাকে? এই মোহাম্মদ গজনীকে ফলো করলো, এবং ফলো করে তাকে তো লুট করলো, এবং তাদের হাতে খোখরা জাতি, এই জাতিটার নাম হচ্ছে খোখরা জাতি, ঠিক আছে, খোখরা জাতি, এই জাতির হাতেই মৃত্যু হয়েছিল কার? মোহাম্মদ গজনীর, ঠিক আছে। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ঘোরি 1191 সালে ভাটিন্ডা আক্রমণ করেছিল, এটি ড্যাশের জন্য একটি কৌশলগত পয়েন্ট। দেখো মোহাম্মদ ঘোরিতে এবার আমরা চলে এলাম। মোহাম্মদ ঘোরি যার কথা বলছি, এই মোহাম্মদ ঘোরি আমরা দেখলাম গজনীর পর
গজনির পর মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতে এলো এবং আক্রমণ করলো। দেখো এতক্ষণ আমরা বিন কাসিমকে পড়েছি, বিন কাসিম কিন্তু ভারতে এসেছে, কি কারণে এসেছে আমরা বুঝলাম, যে ভারতে ইসলাম ধর্ম প্রচার প্রসার করতে, ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপার ছিল সেটাকে সলভ করতে এবং প্রচুর পরিমাণে ধন লুট করতে। ভাই চলে গেল লুট করে। গজনি কি করলো? লুট করলো, লুট করে চলে গেল। কিন্তু এই মোহাম্মদ ঘুরি কিন্তু লুট করে চলে যেতে আসেনি, ভারতে পাকাপাকি ভাবে বসবাস করার সুবিধার্থে এ ভারতে এসেছিল। তাহলে আমরা দেখব মোহাম্মদ ঘুরি ভারতে পাকাপাকি ভাবে বসে যাওয়ার জন্য এসেছিল। কত সালে এসেছিল? আমরা 1175 এডিতে দেখব তিনি ভারতে এসেছিল। ঠিক আছে, প্রশ্নটা আমাদের দিয়েছে আক্রমণ করেছিল 1151 সালে ভাটিন্ডা আক্রমণ করেছিল, এটির জন্য কৌশলগত পয়েন্ট কি ছিল? আচ্ছা মনে রাখবে এই যে পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, এর বিরুদ্ধে প্রথম যুদ্ধটা করেছিল। এসএসসি সিজিএল আরআরবি জেইতে এসেছে। পরের প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহান 1992 সালে তরাইনের যুদ্ধে ড্যাশের হাতে পরাজিত হয়। একটু ভালো করে বুঝবে। প্রথম আমরা দেখব কি, এই পৃথ্বীরাজ চৌহানের সাথে 1191-এ পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে, যেখানে মোহাম্মদ ঘুরি কি হচ্ছে, হেরে যাচ্ছে, ঘুরির হার হচ্ছে এবং জিতে যাচ্ছে কি, পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে। কিন্তু 1192 মানে পরের বছরই পৃথ্বীরাজ চৌহানকে বলল মোহাম্মদ ঘুরি, ভাই আমি রেডি হয়ে এসেছি তোমার সাথে যুদ্ধ করব। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো এবং সেখানে জিতে গেল কে, মোহাম্মদ ঘুরি। এর পরেও একটা যুদ্ধ হয়েছিল যাকে বলা হয় চন্দাবরের যুদ্ধ। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাগুলো মনে রাখবো, এসএসসি জিডি আর গ্রুপ ডিতে আসা প্রশ্ন। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, তরাইনের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? একটু আগেই বলেছি, দেখো অপশন না দেখেই উত্তর আমরা মনে হয় করতে পারবো। 1191 হবে সঠিক উত্তর। এবার 1191 তরাইনের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আমরা জানি মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। প্রথম তরাইনের যুদ্ধে কে হেরে গেছিল? মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিল। তারপরে 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জিতে যায়, পৃথ্বীরাজ চৌহান হেরে যায়। মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের রাজত্বের সময়কাল। এবার দেখো এটা এসএসসি সিজিএল এবং আরআরবি জেই। এবার অনেকে ভাবে ম্যাডাম কুতুবউদ্দিন আইবকটাকে, এই যে মোহাম্মদ ঘুরির কথা বলছি, তিনি তো একজন শাসক বা রাজা ছিলেন, তার 4 জন দাস ছিলেন। এই 4 জন দাসের মধ্যে একজন হচ্ছেন কুতুবউদ্দিন আইবক, যাকে তিনি দিল্লি এবং লাহোর, এই যে 4 জন দাসকে মোহাম্মদ ঘুরি ভারতের বিভিন্ন জায়গা ভাগ করে দিয়েছিলেন, বলেছিলেন এইটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। ঠিক আছে, ভাগ করে দিয়ে তিনি চলে গেছিলেন, তিনি মারা গেছিলেন। এবার এই যে কুতুবউদ্দিন আইবক, তাকে দিয়েছিল কোন জায়গা না, দিল্লি আর লাহোরের জায়গা। এবং দিল্লি আর লাহোরেই তিনি স্থাপনা করছেন প্রথম, দিল্লির বুকে প্রথম আমরা দেখব স্লেভ ডাইনেস্টি বা আমরা যাকে বলবো মুসলিম সাম্রাজ্য প্রথম স্থাপনা করছেন। সময়কালটা ছিল 1206 থেকে 1210, 1206 থেকে 1210। এই কুতুবউদ্দিন আইবক মারা যাচ্ছে, একদম দেখবো সাডেন, হঠাৎ পোলো খেলতে খেলতে ধপাস করে বগারপা হয়ে যাচ্ছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাব। দেখো এসএসসি স্টেনোগ্রাফার, এমটিএস, গ্রুপ ডি কত এক্সামে দিয়েছে। বলেছে নিচের কোন বছরে দিল্লি সালতানাত প্রতিষ্ঠাতা হয়েছিল? বললাম 1206-তে। কার হাত ধরে? কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দিল্লির বুকে মুসলিম সাম্রাজ্য গড়ে উঠল। আর মুসলিম সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে দাস বংশ বা একে আমরা বলি মামলুক বংশ, অনেকগুলো নাম, আবার একে আমরা গোলাম বংশ বলি। বলবে ম্যাডাম কেন এই নাম হয়েছে? তার কারণ মোহাম্মদ ঘুরির গোলাম কে ছিল? কুতুবউদ্দিন আইবক, তাই তার গোলামের অনুসারী তাকে গোলাম বংশ, দাস বংশ এগুলো আখ্যা দেওয়া হয়। চলো পরের প্রশ্ন, ভারতে মামলুক রাজবংশের প্রতিষ্ঠাতাকে? একটু আগেই বলেছি কে হবে, কুতুবউদ্দিন আইবক হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে
ড্যাশের মধ্যবর্তী সময়কালকে দিল্লি সালতানাতের সময় বলা হয়। কোন সময়কালকে? এসএসসি, সিএইচএসএল আর গ্রুপ ডিতে আসা প্রশ্ন। দেখো দিল্লি সালতানাতে না 5টা রাজবংশকে আমরা পরপর পরপর পাবো। তোমরা যদি এই 5টা রাজবংশ সম্বন্ধে জানতে চাও, দেখো প্রথম হচ্ছে দাস বংশ, তারপরে আমরা কাকে পাবো? তারপরে পাবো খিলজি, প্রত্যেকটার পাশে বংশ, তারপরে তুঘলক, তারপরে সৈয়দ বংশ, তারপরে পাবো লোদি বংশ। এই 5টা বংশের সময়কাল যদি তুমি দেখো, দাস শুরু হচ্ছে, দাস বংশ 1206 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট পানিপথের যুদ্ধ 1526 গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তো এই পুরো সময়কালটা, এই যে পুরো কালটাকে বলা হয় দিল্লি সালতানাতের সময়কাল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নিচের কোনটি এই শাসকদের সঠিক কালপুঞ্জি, মানে কে ভারতে প্রথম এসেছিল? দেখো আমি বলেছি প্রথম মোহাম্মদ গজনবী এসেছিল, তারপরে মোহাম্মদ ঘুরি এসেছিল, তারপরে এসেছে চেঙ্গিস খাঁ এবং তারপরে এসেছে তৈমুরলং। এটা আরও ডিটেলসে আমি আমার কোর্সের ক্লাসে যখন ডিটেলস করেছি তখন এই তৈমুরলং, চেঙ্গিস খাঁ সম্বন্ধে বুঝিয়েছি। এরা এক ধরনের জাতি, বড্ড অসভ্য বর্বর জাতি ছিল। যাই হোক, ভারতে এসেছিল, আক্রমণ করেছিল। দেখো অপশন বিটা আমাদের কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই কটা প্রশ্ন, যে কটা প্রশ্ন ছিল সে কটা প্রশ্ন প্রত্যেকটাই নয় এসএসসিতে নয় রেলে এসেছে। রেল আর এসএসসি এই ভারতের প্রথম মুসলিম আক্রমণ থেকে ভাই প্রচুর প্রশ্ন করছে। তো তুমি যদি কনসেপ্ট বুঝে গিয়ে থাকো যে প্রথম কে এলো, প্রথম কোন আরবি মুসলিম এলো, তারপরে প্রথম কোন তুর্কি মুসলিম এলো, মোহাম্মদ ঘুরি কবে এলো, কতবার ভারতকে আক্রমণ করলো, গজনি কতবার আক্রমণ করলো, তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তুমি যদি বুঝে থাকো তাহলে কনসেপ্ট থেকেই তুমি প্রশ্ন পাবে। আর যদি ডিটেলসে ক্লাস চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও যে ম্যাডাম ভারতের মুসলিম আক্রমণ নিয়ে ডিটেলসে ক্লাস চাই। এই যে দিল্লির বুকে এতগুলো 5টা, ঠিক আছে, সাম্রাজ্য স্থাপন হয়েছিল সেই নিয়ে ভিডিও চাই, কমেন্ট বক্সে জানিও, অবশ্যই ভিডিও চলে আসবে। আজকের ভিডিও এত দূরে।